বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার ভার্চুয়াল ক্লাসের সাথে যুক্ত সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। বিশেষ করে এই মহামারীর সময় বাসার ভেতরে অবস্থান করছো এবং লেখাপড়া চালিয়ে যাচ্ছ। প্রত্যাশা করছি সম্পূর্ণ ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবে। আজকের বিষয় হচ্ছে ব্যবসায়িক সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, আর শিরোনাম হচ্ছে ব্যবস্থাপনা। আর আজকে আলোচ্য বিষয় হচ্ছে নিয়ন্ত্রণ। এটা ব্যবসা শিক্ষা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য বিশেষভাবে প্রযোজ্য। বিবি অনার্স, বিবি পাস শিক্ষার্থীদের সিলেবাস যেহেতু কভার করছে, তাদের জন্য প্রযোজ্য। পরিচিতি: আমি শেখ মোহাম্মদ মুয়াহিদুল হক, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। তোমরা আমার সেলফোন দিয়েছি, ইমেইল আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ইমেজ দেখতে পাচ্ছি। একজন বস তার অনুকূল কর্মীদের সাথে হাসি মুখে ভারসাম্য বজায় রেখে ওদেরকে পরিচালনা করছেন। এরপর দেখতে পাচ্ছি একজন ঊর্ধ্বতন নির্বাহী তার অধস্তন কর্মীদের সাথে তার সম্পাদিত কাজে প্রতিবেদন নিচ্ছেন। এরপর দেখতে পাচ্ছি একটা নৌকা দেখতে পাচ্ছি, সঠিক দিক বরাবর নৌকা চালানোর বুঝিয়ে দিচ্ছেন মাঝি। আমরা যে ইমেজগুলো দেখতে পেলাম, যে ছবিগুলো দেখতে পেয়েছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ কাজে নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত। আজকে আমার শিখন ফলজকে আজকে ভার্চুয়াল ক্লাসের শেষে জানতে পারবে নিয়ন্ত্রণের ধারণা, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, নিয়ন্ত্রণের গুরুত্ব তাৎপর্য, নিয়ন্ত্রণ নীতিমালা, আদর্শ বা পূর্বশর্ত, ব্যবস্থাপনা প্রক্রিয়ার পদক্ষেপ, ধাপ বা পর্যায় এবং নিয়ন্ত্রণ কৌশল সমূহ। আমি চেষ্টা করব এই স্বল্প পরিসরে যতখানি কাভার দেওয়া যায়, বাকিটুকুন তোমরা আমি পিডিএফ ফাইলে দিয়ে তোমাদের শেয়ার করব, ওখানে তোমরা বাকিটা কাভার করতে পারবে সেটা প্রত্যাশা করছি। আমরা প্রথমে নিয়ন্ত্রণের ধারণা সম্পর্কে আমরা বলছি। নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ ধাপ। পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় যে কার্যক্রম শুরু হয়, নিয়ন্ত্রণের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে। আমরা ব্যবস্থাপনা প্রক্রিয়ার দেখতে পাচ্ছি, চক্রটি দেখতে পাচ্ছি। ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং, যেটা আমরা ব্যবস্থাপনা প্রক্রিয়ার চক্রের শেষ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি সর্বশেষ গুরুত্বপূর্ণ কাজ হিসেবে। আবেদনিক অর্থে নিয়ন্ত্রণ হলো অবদমন করা, অবরোধ করা, বিরত রাখা, আয়ত্তে রাখা। সাধারণভাবে ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ বলতে সম্পাদিত কাজের মূল্যায়নকে বোঝায়। ব্যাপক অর্থে পূর্ব নির্ধারিত পরিকল্পনা তথা আদর্শ মান অনুযায়ী যাবতীয় কাজ সম্পাদিত হচ্ছে কিনা তা যাচাই করা, বিচ্যুতি ঘটলে তা চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি কতগুলো নিয়ন্ত্রণের কতগুলো সংজ্ঞা দিয়েছি। ইম্পর্টেন্ট ডেফিনেশনস অফ কন্ট্রোলিং গিভেন বাই management scholars. According to Hinge, Ulrich, Mark V. Kanice, and Harold Kunz, controlling is the measurement and
correction of performance in order to make sure that enterprise objectives and the plans devised to attain them are being accomplished. According to Stoner, Freeman, Hilbert Jr., controlling is a process of ensuring that actual activities conform to planned activities. According to Van Fleet, controlling is the process of monitoring, adjusting organizational activities towards goal attainment. According to Luis Gomez Mezilla and David and Bucking, controlling is the measurement of an employee's divisions or company's performance against established standards, benchmark, and the taking corrective action as needed. আমরা কতগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেখেছি বিভিন্ন ম্যানেজমেন্ট স্কলার ব্যবস্থাপনা পণ্ডিতদের দেয়া এই সংজ্ঞাগুলো আমরা দেখেছি। তো আসলে এগুলো প্রতিষ্ঠিত যারা ব্যবস্থাপনায় বিশারদ তাদের এই দেয়া সংজ্ঞা, আশা করছি এটা তোমাদের কাজে লাগে, বিশেষ করে যারা ডিগ্রি এবং অনার্স শ্রেণী তাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য এটা। তো আমরা আসলে নিয়ন্ত্রণ সাধারণ মানুষের কাছে একরকম, আর ব্যবস্থাপকীয় যারা মানুষ পিপল, ম্যানেজমেন্ট পিপল বা বিজনেস পিপল, এদের কাছে একরকম। সাধারণ মানুষের কাছে যেটা হয়তো নেতিবাচক মনে হচ্ছে, আর ব্যবস্থাপকীয় লোকদের কাছে এটা খুব ইতিবাচক, কারণ আমরা জানি যে কোন একটা কাজ করলে সেটাকে চেকের কোনো বিকল্প নেই, এই চেকটাই আর তাই হচ্ছে এটা নিয়ন্ত্রণ, কাজে এটা খুবই ইতিবাচক ব্যবস্থাপনার ক্ষেত্রে। এরপর আমরা যাব ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের যে ধারণা কথা বলছি, তার আন্ডারে আমরা নিয়ন্ত্রণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা ইনপুট পর্যায়ে কনভার্সন বা ট্রান্সফরমেশন প্রসেস যেটা সে পর্যায়ে, এবং আউটপুট পর্যায়ের সাথে সম্পৃক্ত। প্রথমে আমরা ইনপুটের সাথে যেটা সম্পৃক্ত হচ্ছে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল, এটা যেটা প্রথমেই করতে হয়, যেটা ইনপুট বা রিসোর্স এর সাথে সম্পৃক্ত, যেটা রিসোর্স মোবিলাইজেশন বা যেটা আমরা সম্পদ ব্যবহারের সাথে সম্পৃক্ত। যে কনভার্সন প্রসেস বা ট্রান্সফারের সাথে যেটা, সেটাকে আমরা কনকারেন্ট কন্ট্রোল বলছি, আমরা এটাকে স্ক্যানিং কন্ট্রোলও বলা হয়। এটা হচ্ছে কনভার্সন প্রসেস বা এটা ট্রান্সফরমেশন প্রসেসের সাথে সম্পৃক্ত। এটা প্রবলেমগুলো যখন এটা সম্পাদিত কাজ যখন চলবে সেটার সাথে সম্পৃক্ত, তখন এটাকে এই ধরনের নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। আর সবশেষে যেটা আউটপুটের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল, যেটাকে আমরা এটা সম্পদ ফিনিশ গুডস যেটা হবে সেটা সঠিকতা বা যাচাই করার জন্য এটা। এরপর আমরা দেখতে পাচ্ছি লেভেলস অফ কন্ট্রোলিং, নিয়ন্ত্রণের যে পর্যায় রয়েছে, যে ব্যবস্থাপনার সব জায়গায় সব পর্যায়ে নিয়ন্ত্রণ ব্যক্তিত, যেটা টপ লেভেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর সাথে যেটা রিলেটেড, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক কন্ট্রোল, যেটা লং টাইম বা লং টার্ম দীর্ঘকালীন দীর্ঘমেয়াদের জন্য এটা শীর্ষ নির্বাহীরা যেটা প্ল্যান করে থাকেন। ট্যাকটিক্যাল প্ল্যানিং, যেটা ট্যাকটিক্যাল, যেটার সাথে করেসপন্ডিং কন্ট্রোল হচ্ছে ট্যাকটিক্যাল কন্ট্রোল। মিড লেভেল ম্যানেজমেন্টে যারা থাকবেন তারা সময়ে সময়ে এটা ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ টপ লেভেল ম্যানেজারে যেটা সেট করে দেবেন, সেটা বাস্তবায়নের সাথে সেটা তারা সময়ে সময়ে এটা করে থাকতেন। আর হচ্ছে অপারেশনাল প্ল্যানিং, এটা লোয়ার লেভেল ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত, যেটা অপারেশনাল কন্ট্রোল হিসেবে আমরা বলছি এটাকে, যেটা ইন্ডিভিজুয়াল লেভেলের জন্য এটা, এবং স্বল্প মেয়াদে এটা করতে, যেটা লোয়ার লেভেল ম্যানেজমেন্টে যারা আছেন সেটা ওরা বাস্তবায়নের সাথে সম্পৃক্ত করবেন। আমরা
নিয়ন্ত্রণের যে সংজ্ঞা দিয়েছি, ধারণা দিয়েছি, তার থেকে আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। সেটা হচ্ছে এটা ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ, যেটা সবশেষেই সম্পাদন করতে হয়। এটা ভিত্তি নির্ভরতা, যেটাকে ভিত্তি বলতে এটা আদর্শ মান, যেটা আমরা সেটাকে পরবর্তী কোনো যখন আমরা পরিকল্পনা গ্রহণ করব সেটাকে ভিত্তি হিসেবে আমরা নিতে পারবো। কালান্তিক কাজ, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেটাকে নিয়ন্ত্রণকে সম্পাদন করতে হয়, যেটা হতে পারে দৈনিক, হতে পারে সাপ্তাহিক, হতে পারে এটা মাসিক, হতে পারে এটা শুরু হয়ে কোন একটা কাজ শেষ হতে হয়তো একদিন লাগতে পারে, এটা সপ্তাহ লাগতে বা মাস লাগতে পারে। এই জন্য এটা একটা কালান্তিক কাজ হিসেবে অভিহিত করা হয়। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটাকে কন্টিনিউয়াস প্রসেস বা অবিরাম প্রক্রিয়া। কালান্তিক কাজ হলো যেটা নেভার এন্ডিং প্রসেস, এটা শুরু হলে এটা যে কোনো কাজ, আরেকটা কাজ যখন করব, এটা নতুন আদর্শ মান নির্ধারণের সাথে সাথে এটা একেবারে চূড়ান্ত ফল পাওয়া পর্যন্ত, কাঙ্ক্ষিত মান পাওয়া পর্যন্ত এটা একটা অবিরতভাবে চলতে থাকবে। এটা এই জন্য এটা একটা অবিরত প্রক্রিয়া। আর ব্যাপ্তির কথা বলছি, এটা ব্যবস্থাপনার সব পর্যায়ের সাথে সম্পৃক্ত। আমরা কিছুক্ষণ আগে লেভেলস অফ কন্ট্রোল যেটা বলেছিলাম, সেখানে আমরা বলেছি যে টপ লেভেল ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট, লো লেভেল ম্যানেজমেন্ট, সব পর্যায়ের সাথে এটা সম্পৃক্ত। সবাইকে এটা কেউ প্রণয়ন করবে, কেউ বাস্তবায়নের সাথে সম্পৃক্ত। তবে ও টপ লেভেল ম্যানেজমেন্টের সাথে হচ্ছে বিশেষ করে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলটা সম্পৃক্ত। মিড লেভেলে কোয়ালিটি কন্ট্রোল, বাজেটারি কন্ট্রোল সম্পৃক্ত। আর লোয়ার লেভেল ম্যানেজমেন্টের সাথে গুলি বাস্তবায়নের সাথে, বিশেষ করে এটা যেগুলো নিয়ন্ত্রণগুলো ঊর্ধ্বতন এবং মিড লেভেলে যারা করবে, এগুলো লোয়ার লেভেল ম্যানেজমেন্টের এগুলো বাস্তবায়নের জন্য। এটা সব ক্ষেত্রে ব্যবস্থাপনার সব পর্যায়ের সাথে সম্পৃক্ত। ঊর্ধ্বতন নির্বাহী সম্পাদিত কাজ, বিশেষ করে এটা ঊর্ধ্বতন নির্বাহীরা যেহেতু আদর্শ মান এবং গোল সেট করে দেয়, এটা বিশেষ করে ঊর্ধ্বতন নির্বাহীদের এটা সম্পাদন করে থাকেন। পরবর্তী পর্যায়ে যারা আছেন এরা যাতে সম্পাদন করতে পারেন, যেটা সেট করে দেন। আর পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে নিয়ন্ত্রণ। কারণ এটা আমরা যখন একটা নিয়ন্ত্রণ আমরা আদর্শ মান অনুযায়ী যখন শেষ করব, চূড়ান্ত ফলাফল পেয়ে যাব, কাঙ্ক্ষিত মান পেয়ে যাব, এটা পরবর্তী যখন পরিকল্পনা গ্রহণ করব, এটাকে আমরা ভিত্তি হিসেবে নিতে পারব। আমরা পরবর্তীতে নিয়ন্ত্রণের গুরুত্ব সম্পর্কে আমরা আলোকপাত করব। কারণ আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যে আমরা পরিকল্পনা, সংগঠন, পরিচালনা এবং নিয়ন্ত্রণের মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিকল্পনা দিয়ে শুরু হচ্ছে এবং নিয়ন্ত্রণ দিয়ে শেষ হচ্ছে। যাদের নিয়ন্ত্রণের গুরুত্ব অনেক বেশি, কারণ পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতের দিক তাকায় এবং নিয়ন্ত্রণ হচ্ছে পশ্চাতের দিকে। আমরা ইংরেজিতে বলছি ভেবে, প্ল্যানিং ইজ লুকিং অ্যাহেড এন্ড কন্ট্রোলিং ইজ লুকিং ব্যাক। তাহলে আমরা যে কোনো কাজ করি না কেন, কিছুক্ষণ আগে বলছিলাম চেকের কোনো বিকল্প নাই, কাজে নিয়ন্ত্রণের গুরুত্ব খুবই অপরিসীম। এটা শৃঙ্খলা বিধানের সাথে সম্পৃক্ত। কর্মীরা নিয়ন্ত্রণের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তা কি বলছেন এবং যে আদর্শ মানটাই করছেন সেটা বাস্তবায়নের সাথে যেহেতু সম্পৃক্ত, ওরা শৃঙ্খলাবদ্ধ থাকে এবং ডিসিপ্লিন মেনটেন করে। বিচ্যুতি নির্ণয় সহযোগিতা, বিচ্যুতি নির্ণয় সহযোগিতা নিয়ন্ত্রণ যেহেতু আদর্শ মান এখানে নির্ধারণ করা, আদর্শ মানের সাথে সম্পাদিত কাজের কতখানি বিচ্যুতি ঘটছে সেটা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এরপর দেখতে পাচ্ছি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যত বেশি আমরা বিচ্যুতি দ্রুত নির্ধারণ করতে পারবো, আমরা ততই পরিকল্পনার বাস্তবায়নটা আমরা ততই ঘটাতে পারবো। এই জন্য নিয়ন্ত্রণ, এক্ষেত্রে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং পরবর্তীতে পরিকল্পনার
ভিত্তি হিসেবে কাজ করছে। এটা আদর্শ মান যেহেতু যেটা পরবর্তী পরিকল্পনা গ্রহণ করতে এটাকে আমরা ভিত্তি হিসেবে নিতে পারি। এরপর আমরা দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার সাথে সম্পৃক্ত। নিয়ন্ত্রণ দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের সাথে সম্পৃক্ত। নিয়ন্ত্রণ আমরা যত নিখুঁতভাবে আমরা স্ট্যান্ডার্ডটা সেট করতে পারবো, আমরা ততই সেটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা সংশোধনমূলক কাজটা শেষ করতে পারবো। মানুষ সাধারণত এক্স তত্ত্ব অনুযায়ী ফাঁকিবাজ, কাজে ফাঁকি দিতে চায়। আর তাছাড়া মানুষ মাত্রই ভুল, টুয়ারিজ হিউম্যান। এই জন্য যাতে ফাঁকি দিতে না পারে এই জন্য চেক বা নিয়ন্ত্রণের কোনো বিকল্প নাই। নিয়ন্ত্রণের মাধ্যমে এগুলোকে দমন করা যায় এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারি। নির্ভীক শক্তি, সময়ের সদ্ব্যবহার, আদর্শ মান এবং আমরা যদি সময় মতোই করতে পারি, নিতে পারি, নিয়ন্ত্রণের মাধ্যমে সেটা আমরা নির্বাহীর যে কর্মদক্ষতা আছে, ক্যাপাসিটি আছে, সেটা কাজে লাগাতে পারি এবং নির্দিষ্ট সময়ে আমরা এটা শেষ করতে পারি। এর মাধ্যমে কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়, এরপর জবাবদিহিতা বৃদ্ধি পায় এবং আমরা অপচয় হ্রাস করতে পারি। নিয়ন্ত্রণের আদর্শ বা নীতিমালা। আদর্শ বা নীতিমালা বলতে কি বুঝি আমরা? আদর্শ বলতে আমরা বুঝি কতগুলো গাইডলাইন, নির্দেশিকা, যেগুলোর মাধ্যমে কোনো কিছুকে লক্ষ্য অর্জনের জন্য ওগুলোকে অনুসরণ করা যায় এবং লক্ষ্য সঠিকভাবে অর্জন করা যায় যেগুলোকে অনুসরণ করে। তেমনি নিয়ন্ত্রণেরও কতগুলো আদর্শ বা নীতিমালা আছে যেগুলো লক্ষ্য অর্জনের জন্য, আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য আমাকে নীতিগুলো অনুসরণ করতে হয়। এই নীতিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপযুক্ততার নীতি, সরলতার নীতি, দ্রুততার নীতি, নমনীয়তার নীতি, ভবিষ্যৎ দর্শনের নীতি, ব্যতিক্রমের নীতি, মিতব্যয়িতার নীতি আমরা দেখতে পাচ্ছি। উপযুক্ততার নীতি হচ্ছে উপযুক্ততার নীতি আমরা যেটা বিভিন্ন প্রোডাকশনের জন্য এক ধরনের আমরা আদর্শ মান আমরা নির্ধারণ করব, সময়ের জন্য এক ধরনের আদর্শ মান করব এবং আমরা লাভ বা অন্য যে গুণগত যে আমরা উদ্দেশ্য অর্জন করতে চাচ্ছি সেটার জন্য আমরা উপযুক্ততা স্ট্যান্ডার্ড আমরা সেট করতে হবে। এবং সরলতার নীতি হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ড যেগুলো সেট করি ওগুলো খুবই সহজ হতে হবে, যে সবাই যাতে এটা বাস্তবায়নের সাথে যারা সম্পৃক্ত যাতে সহজে বুঝতে পারে। দ্রুততার নীতি এর পরবর্তীতে যাতে দ্রুততার সাথে আমরা কাজ সম্পাদন করতে পারি, ওই জন্য আমরা যত বেশি আদর্শ মান যত সহজ হবে যেটাকে আমরা বিচ্যুতি যত তাড়াতাড়ি আমরা করতে পারবো। এর জন্য এটা ওই দ্রুততার নীতিটা অনুসরণ করতে হয়। আর নমনীয়তার নীতি হচ্ছে এটা পরিস্থিতি এর সাথে সম্পৃক্ত, পরিস্থিতি ভেদে এটাকে যাতে রদবদলের সুযোগ থাকে, আমরা আমাদের যখনই রদবদলের প্রয়োজন হবে সেটাকে যাতে আমরা ওটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন মতো আমরা রদবদল করতে পারি। এই জন্য এই নীতি বিশেষভাবে অনুসরণ করার প্রয়োজন। ভবিষ্যৎ দর্শনের নীতি, এটা ভবিষ্যতেও যাতে কাজে লাগাতে পারি, এর সাথে সেভাবেই আমরা আদর্শ মান এবং নিয়ন্ত্রণের কথা আমরা চিন্তা করে এটাকে ঠিক করতে হবে। ব্যতিক্রমের নীতি হচ্ছে প্রিন্সিপাল অফ এক্সেপশন বা এটা ম্যানেজমেন্ট বা এক্সেপশনের সাথে সম্পৃক্ত। এটা বিশেষ যখন আমরা বিচ্যুতি যখন দেখবো আদর্শ মান থেকে সম্পাদিত প্রকৃত কাজ যখন আমরা দেখবো যে অনেক বেশি তফাৎ রয়েছে, পার্থক্য বা বিচ্যুতি অনেক বেশি হচ্ছে, কম বা বেশি হচ্ছে, তখন শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা বা ব্যবস্থাপকের শরণাপন্ন হতে হবে। এই জন্য এটাকে বিশেষ বিশেষ ক্ষেত্রে এটাকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করার কথা বলা হচ্ছে। আর সাধারণভাবে যেসব আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব
তখন ব্যতিক্রমী নীতি আর অনুসরণের প্রয়োজন হলো না। আর সবশেষে আমরা মিতব্যয়িতার নীতি, যেটা আমরা কম সময়ে কম ব্যয়ে কম অপচয়ে আমরা যাতে করতে পারি, সেটার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। তারা আমরা যে নীতিগুলোর কথা বলছি, এগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করি, নিয়ন্ত্রণের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য সেটা যে কোনো ব্যবস্থাপক সব লেভেলে এটা কামিয়াব হবে। সবচেয়ে নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটাই হচ্ছে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপ ধাপ, যেটা নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পাদনের জন্য কতগুলো ধাপে ধাপে এগোতে হয়। সেটা প্রথম ধাপ হচ্ছে আদর্শ মান নির্ধারণ। তারপর আদর্শ মান নির্ধারণ হচ্ছে ব্যক্তিগত এবং সাংগঠনিক কার্যকলাপ মূল্যায়ন করার জন্য মান স্থির করতে হয়। এটা গাইডলাইন হিসেবে কাজ করে। মান হচ্ছে কার্য সম্পাদনের জন্য স্থিরকৃত একটা ইয়ারস্টিক বা পরিমাপক। সম্পাদিত কাজকে পরিমাপ করার জন্য ভিত্তি হচ্ছে মান। এই মানটা বিভিন্ন আঙ্গিকে নেওয়া যেতে পারে। পরিমাণগত মান, গুণগত মান। পরিমাণগত মানের মধ্যে হচ্ছে সংখ্যাত্মক মান হতে পারে। গুণগত মান সুনাম ভাবমূর্তির সাথে সম্পৃক্ত। সময়ের মান, ব্যয়ের মান, আয়ের মান, মূলধনের মান, এগুলো থেকে মনোযোগ রেখে মান নির্ধারণ করতে হয়। তারপর মান অনুযায়ী আমরা প্রকৃত কার্যফল পরিমাপ করতে হয়। প্রকৃত কাজ বা সম্পাদিত কাজের পরিমাপ। সম্পাদিত কাজ পরিমাপ করার জন্য আমরা দুভাবে করতে পারি। একটা ব্যক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে, আর একটা করতে মৌখিক বা লিখিত বিবরণের মাধ্যমে। বিশেষ করে বস্তুগত কাজের ফল সহজেই পরিমাপ করা যায়, যেগুলো ট্যানজিবলের কথা বলছি, যেমন উৎপাদন ব্যয়, শ্রমিকের সঙ্গে কাঁচামালের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ হচ্ছে বস্তুগত বিষয়। আর যেগুলো পরিমাপ করার জন্য আমরা যেমন আমরা কার্যফল পরিমাপের জন্য আমরা বিভিন্ন ধরনের পরিমাপক ব্যবহার করতে পারি। যেমন রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এগুলোকে করতে পারি, যেমন মুনাফা অনুপাত, তারপর নিট মুনাফা এর উপর। এর পরবর্তীতে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইকুইটি, এগুলোর মাধ্যমে আমরা করতে পারি। আর এর পরবর্তীতে যেগুলো ইনট্যানজিবল যেগুলো, সেগুলো হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে এটাকে বোঝা যাবে। পরবর্তী আদর্শ মানের সাথে সম্পাদিত কাজের তুলনা। আদর্শ মান আমরা মনে করছি যে আদর্শ মান নির্ধারণ করা হচ্ছে যে আমি সপ্তাহে 1000 একক পণ্য উৎপাদন করব। প্রকৃত কাজ পরিমাপ করে দেখা গেল এটা 1000 এককের জায়গায় আমরা 900 একক উৎপাদন করতে পেরেছি। তাহলে আদর্শ মানের সাথে আমরা যদি তুলনা করি কার্যফল, তার বিচ্যুতিটা কত হলো? 100 একক। তো আদর্শ মানের সাথে বিচ্যুতি কতখানি হলো? 100 একক আমাদের কম হয়েছে। তো আদর্শ মানের সাথে আমরা সেটা বিচ্যুতির কার্যফলের তুলনা করতে পারি, এবং সেটা তুলনার জন্য আমরা বিভিন্ন ধরনের ইয়ারস্টিক রয়েছে। বিচ্যুতি নির্ধারণ এবং পরবর্তী হচ্ছে বিচ্যুতি নির্ধারণ এবং মূল্যায়ন। বিচ্যুতি নির্ধারণ মূল্যায়নের জন্য আমরা আদর্শ মান যেটা করছি সেখান থেকে কতখানি হচ্ছে, যেমন আমার 100 একক আমরা কম উৎপাদন করতে পেরেছি। তো 100 একক কম উৎপাদন করছি কেন? নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। এটা কারণটা আমরা যদি মূল্যায়ন করতে যাই, দেখা যেতে পারে হয়তো বা আমাদের জনবলের কোনো সমস্যা আছে, অথবা টেকনিক্যাল কোনো ফল্ট থাকতে পারে, অথবা পাওয়ার ফেলিউর হতে পারে। তাহলে আমরা এগুলো যদি উদ্ঘাটন করতে পারি, তাহলে আমরা সেটা মূল্যায়ন করতে পারবো এবং সে অনুযায়ী পরবর্তীতে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে আমরা
নিতে পারি, হ্যাঁ, দক্ষ জনশক্তি বা জনবল আমরা নিয়োগ করতে পারি। আমরা যদি কোনো ত্রুটিপূর্ণ কোনো যন্ত্রাংশ থাকে তো সেটা মেরামত করতে পারি, অথবা আমরা নতুন কোনো প্রযুক্তিও ব্যবহার করতে পারি। আমরা প্রযুক্তির মাধ্যমে আমরা দক্ষতা বৃদ্ধি করতে পারি, আমরা পাওয়ার বাড়াতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে, আমরা প্রত্যাশিত জায়গায় পৌঁছে যাব, কাঙ্ক্ষিত মান ফলাফল পেয়ে যাব আমরা। নিয়ন্ত্রণ কৌশল বা উপায় বা পদ্ধতি, আমরা আগে বলেছি নিয়ন্ত্রণ হচ্ছে একটা ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে পরিকল্পিত ও আদর্শ মানের সাথে তুলনা করা হয় এবং বিচ্যুতি ঘটলে সেটা সময় মতো সংশোধন ব্যবস্থা গ্রহণ করা হয়। এই জন্য এটা বাস্তবায়নের ক্ষেত্রে কতগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ কৌশল অবলম্বন করে থাকে। এর মধ্যে কতগুলো হচ্ছে বাজেটি নিয়ন্ত্রণ এবং অবাজেটি নিয়ন্ত্রণ, এগুলো আমরা মূলত দুপাকে ভাগ করতে পারি। তাহলে আমরা বাজেটি নিয়ন্ত্রণ উল্লেখ করার আগে আমরা বাজেট কি সে সম্পর্কে একটু যদি আলোকপাত করি সেটা ভালো হয়। সেটা হচ্ছে বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক, পরিমাণগত এবং আর্থিক প্রকাশকে আমরা বাজেট হিসেবে চিহ্নিত করতে পারি। এবং বাজেটি নিয়ন্ত্রণের যেগুলোর মাধ্যমে আমরা যে বাজেট নিয়ন্ত্রণের যেসব কৌশল রয়েছে সেগুলো নগদান বাজেট, উৎপাদন বাজেট, সার্বিক বাজেট, আয় ব্যয় বাজেট, মূলধন বাজেট, নগদান বাজেট, উদ্ভিদ বৃত্তপত্র বাজেট, পরিবর্তনশীল বাজেট, স্থির বাজেট, শূন্য ভিত্তিক বাজেট, মাইলস্টোন বাজেট। আর অবাজেটি নিয়ন্ত্রণ কৌশলের মধ্যে হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ, সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ, ব্রেক ইভেন বিশ্লেষণ, অভ্যন্তরীণ নিরীক্ষা, লাভ ক্ষতির হিসাব বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট হিসেবে বলে থাকি আমরা, স্থায়ী নিয়মকানুন বা আদেশ যেটা প্রতিষ্ঠানের নিজস্ব থাকতে পারে সেটা অনুসরণ করতে পারে, বিনিয়োগের উপর প্রত্যাবর্তন হার, অনুপাত বিশ্লেষণ, ব্যবস্থাপনা নিরীক্ষা, উন্নত তথ্য প্রযুক্তি, শাস্তিমূলক ব্যবস্থা, পার্ট হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন আর রিভিউ টেকনিক, কার্যক্রমের সময় ক্ষেপকারী পথ নির্দেশ, অর্থনৈতিক ফরমাইশ পরিমাপ, এটাকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সে বলা হয়, দৃষ্টান্ত স্থাপন, গ্যান্ট চার্ট, ক্ষমতার সীমাবদ্ধতা, বেঞ্চমার্কিং এবং অন্যান্য যেসব আধুনিক কড়া কৌশল বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রয়োগ করতে পারে, যেটা আমরা এটা ইনভেন্টরি কন্ট্রোল হতে পারে অন্যান্য, এবং যেটা যেভাবে আধুনিক কলা কৌশল এটা কম্পিউটার বেস হতে পারে, ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে হতে, এটা ডিএসএস হতে পারে, এমআইএস হতে পারে, বিভিন্ন কলা কৌশল অবলম্বন করতে পারে। এর মধ্যে আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা এর মধ্যে পার্ট এবং গ্যান্ট চার্ট সম্পর্কে একটুখানি আলোকপাত করব। প্রথমে আমরা গ্যান্ট চার্ট সম্পর্কে, হেনরি গ্যান্ট এই চার্ট বা নকশা উদ্ভাবন করেছেন। প্রতিটি কাজের জন্য কতটা সময় প্রয়োজন, তা কখন শুরু হবে কখন শেষ হবে তা রেখাচিত্র উপস্থাপন করেন। এতে কোন কাজগুলো চলছে, কোন কাজগুলো কখন শুরু হবে কখন শেষ হবে তা জানাবে, এবং কিভাবে একটা প্রকল্প বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা এটা চিত্রের মাধ্যমে আমরা গ্যান্ট চার্ট দেখতে পাচ্ছি যে একটা প্রকল্পের অনেকগুলো কাজ থাকতে পারে, পরিকল্পনা থেকে প্ল্যানিং, রিসার্চ, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, ফলো আপ, এগুলো কখন শুরু হবে কখন শেষ হবে। এটার একটা দেখতে পাচ্ছি যে জানুয়ারি 19 থেকে শুরু হয়ে মার্চের শেষে প্ল্যানিং কাজ শেষ করতে, রিসার্চ গবেষণা কাজ ফেব্রুয়ারির থেকে শুরু করে মার্চের মাঝামাঝি, ডিজাইনের কাজ মার্চ থেকে আমরা এপ্রিলের 19 এপ্রিল পর্যন্ত আমরা করছি, যে বাস্তবায়নের কাজ
সেটা আমরা করছি এপ্রিল থেকে জুলাই পর্যন্ত, এবং সেটা ফলো আপ বা অনুবর্তনের মাধ্যমে এটা শেষ করছি। এবং পরবর্তীতে আমরা যাচ্ছি পার্টে। পার্ট হচ্ছে প্রোগ্রাম, ইভ্যালুয়েশন এবং রিভিউ টেকনিক। যে পদ্ধতিতে কোনো কাজ কখন শুরু হবে, কখন শেষ হবে, গুরুত্বপূর্ণ যে কাজগুলো বিরতিহীনভাবে সম্পাদিত মোটা রেখার মাধ্যমে সংযুক্ত করে সংকটপূর্ণ পথ, ক্রিটিক্যাল পাথ নির্দেশপূর্বক কাজসমূহ আর্থিক অধিক সতর্কতা অবলম্বন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয়। এবং এই পার্টের মাধ্যমে যে একটা প্রকল্পের কাজ শেষ করতে সর্বোচ্চ যে সময় লাগবে সেটাকে আমরা সংকটপূর্ণ কাজ বা সংকট ক্রিটিক্যাল পাথ হিসেবে আমরা চিহ্নিত করছি। চিত্রের মাধ্যমে আমরা এটাকে উপস্থাপন করার চেষ্টা করছি, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য না। এটা অনার্স এবং পরবর্তীতে আমরা এটাকে ভালোভাবে ইয়ে করবো। এখন শুধুমাত্র আমরা একটা ইয়ের মাধ্যমে নেটওয়ার্ক ডায়াগ্রামের মাধ্যমে আমরা উপস্থাপন করছি, মাত্র এটা আমরা পরবর্তীতে এটা ডিটেলস জানা যাবে। হ্যাঁ, পরবর্তী। তো আশা করছি তোমরা এনজয় করেছো। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো।